আচ্ছা দেখো যে এবার আমাদের নেক্সট যে পার্টটা আমাদের এই চ্যাপ্টারের মধ্যে পড়তে হবে, তার মধ্যে প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ ক্রোমাটিড। ক্রোমাটিড অ্যাকচুয়ালি কাকে বলে? ক্রোমাটিড হচ্ছে একটা কয়েলড, একটা কনডেন্সড ক্রোমাটিন ফাইবার। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ক্রোমাটিন ফাইবারটা কী দিয়ে তৈরি। ক্রোমাটিন ফাইবার হচ্ছে ডিএনএ আর হিস্টোন বলে এক ধরনের প্রোটিন হয়, সেটা দিয়ে কিন্তু ক্রোমাটিন ফাইবারটা তৈরি হয়। তো সেই ক্রোমাটিন ফাইবার যে ডিএনএ আর হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি হয়, সেটাই যদি আরেকটু কনডেন্সড হয়ে যায়, মানে একটু ঘন হয়ে যায়, একটু মোটা হয়ে যায়, তাহলে সেটাই কিন্তু আমরা সেটাকে বলবো ক্রোমাটিড। আচ্ছা, তার মানে ক্রোমাটিড যদি বলতে হয় তাহলে সেটা কিন্তু কয়েলড আর ক্রোমাটিন ফাইবার। আর ক্রোমাটিন ফাইবার যদি বলতে হয় তাহলে সেটা কিন্তু আনকয়েলড, মানে যেটা পেঁচানো নয়, ভীষণ লুজ, ভীষণ পাতলা সরু একটা স্ট্র্যান্ড, যেটা ডিএনএ দিয়ে তৈরি আর হিস্টোন দিয়ে তৈরি। এবার দেখো নিচে আমি একটা ছবি দেখিয়েছি, ছবিটাতে দেখো দেখাচ্ছে যে একটা ডিএনএ মলিকিউল। এটা একটা ডিএনএ মলিকিউল, যে ডিএনএ মলিকিউলটা কতগুলো নিউক্লিওজোমস তৈরি করেছে, মানে কতগুলো হিস্টোনকে 2.5 রাউন্ড পেঁচিয়েছে, পেঁচিয়ে এইরকম একটা ক্রোমাটিন ফাইবার তৈরি করেছে। এটা কিন্তু ক্রোমাটিন ফাইবার, ডিএনএ হিস্টোনকে পেঁচিয়ে নিউক্লিওজোম তৈরি করেছে এবং অনেকগুলো নিউক্লিওজোম মিলে একটা ক্রোমাটিন ফাইবার তৈরি করেছে। এবার সেই ক্রোমাটিন ফাইবারগুলো আরও কনডেন্সড হয়ে, এরকম অনেক ক্রোমাটিন ফাইবার কনডেন্সড হয়ে কিন্তু ক্রোমাটিড হচ্ছে এবং সেটা থেকে ক্রোমোজোম হচ্ছে। এবার ক্রোমোজোম মানে কি? ক্রোমোজোম হচ্ছে যেটা সেল ডিভিশনের সময় একটা থ্রেড লাইক সুতোর মতো স্ট্রাকচার নিউক্লিয়াসের ভেতরে থাকে এবং যেটা ক্রোমাটিড দিয়ে তৈরি হয়। ক্রোমাটিডের মধ্যে একটা সিঙ্গেল যদি ক্রোমোজোম হয় তাহলে এই রকম একটা স্ট্রাকচার দেখা যায়। এটাকে আমরা বলি আনডুপ্লিকেটেড ক্রোমোজোম, মানে যে ক্রোমোজোমের এখনও কোনো ডুপ্লিকেশন হয়নি, মানে ডাবল হয়নি আর কি। তো তার মধ্যে একটাই সিঙ্গেল ক্রোমাটিড থাকে, সিঙ্গেল একটা ক্রোমাটিড থাকে, এর মধ্যে একটা ডিএনএ থাকে, সেটা দিয়েই কিন্তু এই ক্রোমোজোমটা তৈরি হয়। আর এর একটা কনস্ট্রিক্টেড জায়গা থাকে ক্রোমোজোমের, যেটাকে বলা হয় সেন্ট্রোমেয়ার। এই জায়গাটা হচ্ছে সেন্ট্রোমেয়ার। আর যখন ডিএনএ রেপ্লিকেশন হয়ে যায়, মানে ডিএনএর যখন নাম্বারটা বেড়ে যায়, আফটার ডিএনএ রেপ্লিকেশন কিন্তু দেখা যায় কি যে দুখানা ক্রোমাটিড, এদেরকে আমরা বলি সিস্টার ক্রোমাটিড, তারা পাশাপাশি এসে জুড়ে যায়। এই সেন্ট্রোমেয়ার দুটোর যে সেন্ট্রোমেয়ার সেটা এক জায়গায় জুড়ে যায়, তখন সেটাকে আমরা বলছি ডুপ্লিকেটেড ক্রোমোজোম, যেটা অনেকটা ইংলিশে আমরা যেরকমভাবে এক্স লিখি সেই এক্সের মতো দেখতে, বা ক্রস সাইনের মতো দেখতে, বা ইনটু সাইনের মতো দেখতে। তো এই ক্রোমোজোম যদি ডুপ্লিকেটেড ক্রোমোজোম হয় তাহলে একটা ক্রোমোজোমের মধ্যে দুটো ক্রোমাটিড থাকবে। এই যে দুটো ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিডই একটা ক্রোমাটিড, আর একটা ক্রোমাটিডে একটা করে ডিএনএ থাকবে, কাজেই দুটো ডিএনএ থাকবে। আর যদি ক্রোমোজোম একটাই হয়, মানে আনডুপ্লিকেটেড ক্রোমোজোম যদি হয়, তাহলে কিন্তু একটা তাতে ক্রোমাটিড থাকবে আর একটাই তাতে ডিএনএ থাকবে। ঠিক আছে? তো এইটা গেল প্রথম কথা, যে ক্রোমাটিড, ক্রোমাটিন আর ক্রোমোজোম, এই তিনটে আশা করছি একটু ক্লিয়ারলি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আচ্ছা, নেক্সট যেটা আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে সেল সাইকেল। সেল সাইকেল কাকে বলে? সেল সাইকেল হচ্ছে, সেল সাইকেল একটা সিরিজ অফ ইভেন্টস। সিরিজ অফ ইভেন্টস বলতে অনেকগুলো ঘটনা পরপর সেলের মধ্যে ঘটে এবং তারপর দেখা যায় একটা সেল ভেঙে গিয়ে দুটো সেল হচ্ছে। তো যেটা সেলের মধ্যে কতগুলো পরপর কতগুলো ঘটনা হয়, সিরিজ অফ ইভেন্টস হয়,
এবং যার জন্য একটা সেল একটু বড় হয়, হয়ে গিয়ে ভেঙে গিয়ে দুটো সেল তৈরি করে। তো সেল সাইকেলের কিন্তু ফেজগুলো আমাদের জানতে হবে। সেল সাইকেলকে ভাঙলে সেল সাইকেলের দুটো ফেজ থাকে, একটা হচ্ছে ইন্টারফেজ, একটাকে আমরা বলছি ডিভিশনাল ফেজ। তো ইন্টারফেজ যেটা, এর আন্ডারে আবার তিনটে ভাগ পড়ে, একটাকে আমরা বলছি G1 ফেজ, সিনথেসিস ফেজ বা এস ফেজ, আর G2 ফেজ। G1 আর G2 মানে হচ্ছে গ্রোথ ফেজ 1 অ্যান্ড গ্রোথ ফেজ 2, আর সিনথেসিস ফেজটা তো বললাম সিনথেসিস ফেজ। তো ডিভিশনাল ফেজের আন্ডারে কি পড়ে, ডিভিশনাল ফেজটাকে আরেকটা নামে এম ফেজও বলা হয়, মানে এটার মানে মাইটোসিস অর মিওসিস, মানে ডিভিশনটা মাইটোসিস ভাবেও হতে পারে, মিওসিস ভাবেও হতে পারে। আর ডিভিশনাল ফেজ দু রকমের, দুটো ভাগে হয়, একটাকে আমরা বলি ক্যারিওকাইনেসিস, একটাকে আমরা বলি সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে যেখানে নিউক্লিয়াসের ডিভিশন হয়, মানে নিউক্লিয়াসটা মাঝখান থেকে ভাঙবে, ক্রোমোজোমগুলো দু সাইডে চলে যাবে, এরকম আর কি। আর সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের ডিভিশন হয়। ক্যারিওকাইনেসিসের যে পার্টটা, এই পার্টে প্রথম যেটা চারটে ভাগ থাকে, প্রথম ভাগটা হচ্ছে প্রোফেজ, তারপরে মেটাফেজ, তারপর অ্যানাফেজ, তারপর টেলোফেজ। তো চারটে ভাগ থাকে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ অ্যান্ড টেলোফেজ। আচ্ছা, এইবার আমরা আসব যে ইন্টারফেজের মধ্যে যে ভাগগুলো আছে, মানে G1, S অ্যান্ড G2, এই তিনটে যে ফেজ রয়েছে, এই তিনটে ফেজের ফাংশন কি, মানে এই তিনটে ফেজের দরকার কি, এই ফেজে কি হয় অ্যাকচুয়ালি সেলের মধ্যে। আচ্ছা দেখো, এখানে আমি একটা গোল করে ছবি এঁকে দিয়ে একটু বোঝানোর চেষ্টা করেছি যে এই হচ্ছে একটা সেল সাইকেল, ঠিক আছে। সেল সাইকেলে এই হচ্ছে প্রথম গ্রোথ ফেজ, তারপরে এস ফেজ মানে সিনথেসিস ফেজ, তারপরে গ্রোথ ফেজ 2, এটা গ্রোথ ফেজ 1, এটা গ্রোথ ফেজ 2, আর তারপরে এম ফেজ। এম ফেজ মানে হচ্ছে বললাম যেটা ডিভিশনাল ফেজ, এটা মাইটোসিসও হতে পারে, মিওসিসও হতে পারে। আচ্ছা, এবার কি হয়, গ্রোথ ফেজ 1-এর কথাতে আসি। গ্রোথ ফেজ 1 এই সময়টাতে একটা সেলের মধ্যে প্রচুর সেল অর্গানেলি তৈরি হয়, যা সেল অর্গানেলি ছিল তার থেকেও আরও বেশি বেশি সেল অর্গানেলি তৈরি হয়। সেল অর্গানেলি কাকে বলে, সেলের মধ্যে সাইটোপ্লাজমের মধ্যে ছোট্ট ছোট্ট কতগুলো স্ট্রাকচার থাকে, যেমন ধরো গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, লাইসোজোম, প্লান্ট সেল হয়ে পড়ে প্লাস্টিডস। তো এইগুলো প্রচুর প্রচুর নাম্বারে তখন তৈরি হয়। সেলের সাইজটা অনেক বড় হয়ে যায়, আর সেল অর্গানেলি যেমন বেশি নাম্বারে তৈরি হয়, সাইটোপ্লাজমও কিন্তু অনেক বেশি নাম্বারে তৈরি হয়, আর প্রচুর আরএনএ তৈরি হয়, প্রোটিনস তৈরি হয়। এই পুরো জিনিসটা হওয়ার জন্য গ্রোথ ফেজে একটা সেল অনেক বড় দেখতে লাগে, অনেক বড় হয়ে যায়, সাইজটা অনেক বড় হয়ে যায়। সেকেন্ড হচ্ছে যেটা, এটাকে আমরা বলছি সিনথেসিস ফেজ। এই সিনথেসিস ফেজে সেলটা গ্রোথও করে, একটু বড় হয়, কিন্তু যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে এখানে ডিএনএ রেপ্লিকেশন হয়, ঠিক আছে। গ্রোথটা এখানে অত ইম্পর্টেন্ট নয়, এখানে মেন ব্যাপার হচ্ছে এই সময় ডিএনএ রেপ্লিকেশন হয়। আর ডিএনএ যদি বাড়ে তাহলে কিন্তু ক্রোমোজোমও বাড়বে, ঠিক আছে। ডিএনএ যদি বাড়ে তাহলে কিন্তু ক্রোমোজোমও বাড়বে, কারণ এর আগেই বললাম যে যদি আনডুপ্লিকেটেড ডিএনএ হয়, মানে একটা সিঙ্গেল স্ট্র্যান্ড হয়, তাহলে তাতে একটাই ক্রোমাটিড থাকবে, একটাই ডিএনএ থাকে। কিন্তু যদি ডুপ্লিকেটেড ডিএনএ হয় বা ডুপ্লিকেটেড ক্রোমোজোম হয়, তাহলে কিন্তু সেখানে দুটো ক্রোমাটিড থাকবে এবং দুটো ডিএনএ থাকবে। কাজে ডিএনএ নাম্বার যদি বাড়ে তো স্বভাবতই কিন্তু ওই ক্রোমোজোমটাও তখন ডুপ্লিকেটেড ক্রোমোজোম হবে, নর্মাল সিঙ্গেল ক্রোমোজোম কিন্তু হবে না। আর G2 ফেজ হচ্ছে গ্রোথ ফেজ 2, এই সময় আবারও গ্রোথটা বেশি করে হয়, প্রচুর আরএনএ প্রোটিন তৈরি হয়, এবং এই সময় সেলটা পুরো প্রিপেয়ার হয়ে যায় যে এবার সেলটাকে ডিভাইড করতে হবে। তাহলে গ্রোথ ফেজ 1 গেল, সিনথেসিস ফেজ গেল এবং গ্রোথ ফেজ 2 গেল। তো এই গেল হচ্ছে যেটা ইন্টারফেজ। এইবার হচ্ছে সেলটার ডিভিশন হবে, ডিভিশনটা মাইটোসিস ভাবেও হতে পারে, ডিভিশনটা মিওসিস ভাবেও হতে পারে। কিন্তু
ডিভিশনটা আমি আলাদা করে আবার বলছি পরে, কিন্তু ডিভিশন হওয়ার পর আবারও যে ডিভিশন হয়ে গেল সেলটা, সেটা আবার গ্রোথ ফেজ 1-এ চলে আসবে এবং এটা সাইক্লিক্যালি ঘুরতেই থাকবে। তাই জন্য বলে এখানে সিরিজ অফ ইভেন্টস হয়। তো এই যে এম ফেজের পর যে গ্রোথ ফেজ 1-এ আবার ঢুকবে, কিছু সেল এরকম হতে পারে যারা কিন্তু গ্রোথ ফেজ 1-এ আর ঢুকতে চাইছে না, মানে সেল ডিভিশন করার পর আবার গ্রোথ হয়ে আবার সিনথেসিস, ডিএনএ সিনথেসিস হয়ে গ্রোথ ফেজ 2 হয়ে আবার ডিভিশন হওয়ার কোনো দরকার নেই। তখন তারা G0 ফেজ বা যেটাকে আমরা বলি কুইসেন্ট স্টেজ, যে সময় সেলটা আর ডিভিশন করতে চাইছে না বা ডিভিশন করবার কোনো প্রয়োজনীয়তা নেই, তখন কিন্তু সে রেস্টিং স্টেটে থাকে বা রেস্টিং ফেজে থাকে, যেটা হচ্ছে G0 ফেজ, মানে গ্রোথ ফেজ 0, যেখানে কোনো গ্রোথ হচ্ছে না। জাস্ট যে সেলটা তৈরি হচ্ছে সেই সেলটা সেই রকমভাবেই একটা স্টেটে থাকে, যেটাকে আমরা বলছি G0 ফেজ। তো এটা গেল হচ্ছে যে ইন্টারফেজের যে ইভেন্টগুলো ইন্টারফেজের মধ্যে হয়, গ্রোথ ফেজ 1, সিনথেসিস ফেজ অ্যান্ড গ্রোথ ফেজ 2, এটাই হচ্ছে এই সিরিজ অফ ইভেন্টস। আচ্ছা, এইবারে আমরা আসবো যে হোয়াট ইজ সেল ডিভিশন। সেল ডিভিশন কাকে বলে? সেল ডিভিশন হচ্ছে একটা প্রসেস। সেল ডিভিশন ইজ আ প্রসেস বাই উইচ আ প্যারেন্ট সেল ডিভাইডস ইন্টু 2 or more ডটার সেলস। তার মানে সেল ডিভিশন একটা প্রসেস যেখানে একটা সেল, যেটাকে আমরা বলছি যে সেলটা ডিভিশন হবে সেটাকে আমরা বলি পেরেন্ট সেল। তো সেই পেরেন্ট সেলটা ডিভাইড করবে, মানে ভেঙে যাবে, দিয়ে দুটো অথবা দুটোর বেশি কিন্তু ডটার সেল তৈরি করে। নতুন যে সেলসগুলো তৈরি হচ্ছে সেগুলোকে ডটার সেলস বলে। আচ্ছা, এইবার বেসিক্যালি কিন্তু আমাদের শরীরে বা যে কোনো লিভিং অর্গ্যানিজমের শরীরে কিন্তু দু ধরনের সেল থাকে। একটাকে আমরা বলি বডি সেল বা সোমাটিক সেল, আরেকটাকে আমরা বলি রিপ্রোডাক্টিভ সেল বা সেক্স সেল। আচ্ছা, হিউম্যানের ক্ষেত্রে যদি আমরা জিনিসটা আলোচনা করি, তাহলে হিউম্যান যেহেতু একটা সেক্সুয়ালি রিপ্রোডাক্টিং অর্গ্যানিজম, তাই জন্য এদের যে সোমাটিক সেল আর রিপ্রোডাক্টিভ সেল, এদের ক্রোমোজোম নাম্বার কিছু ফিক্সড আছে। যে কোনো লিভিং অর্গ্যানিজমেরই কিন্তু সেলে ক্রোমোজোম নাম্বারটা ফিক্স থাকে, এবং সেই ক্রোমোজোম নাম্বারটা ফিক্স থাকে বলেই সেই অর্গ্যানিজমটার একটা স্পেসিফিক ক্যারেক্টার তৈরি হয়। তার যে চোখ, হাত, পা, কান, নাক, মুখ, এগুলোর যে স্ট্রাকচার, সেটা কিন্তু ওই ক্রোমোজোম নাম্বারটার ওপর ভীষণভাবে ডিপেন্ড করছে। তো হিউম্যানের ক্ষেত্রেও কিন্তু দুরকম সেল থাকে। একটাকে আমরা বলছি বডি সেল বা সোমাটিক সেল, যার ক্রোমোজোম নাম্বার হচ্ছে 46। আর রিপ্রোডাক্টিভ সেল থাকে যেমন স্পার্ম বা এগ, এদের ক্রোমোজোম নাম্বার হচ্ছে 46-এর হাফ, মানে 23। তার মানে সোমাটিক সেল যেগুলো হবে তার ক্রোমোজোম নাম্বার হচ্ছে 46, আর রিপ্রোডাক্টিভ সেল যেগুলো হবে সেগুলোর ক্রোমোজোম নাম্বার হচ্ছে 23। আচ্ছা, এইবারে যেটা আসি সেটা হচ্ছে সেল ডিভিশনের টাইপস। সেল ডিভিশন দুরকম হয়, একটা হচ্ছে মাইটোসিস, একটা হচ্ছে মিওসিস। সোমাটিক সেল যদি হয় তাহলে সোমাটিক সেল ডিভিশনের ক্ষেত্রে মাইটোসিস এই প্রসেসটাকে ফলো করা হয়, আর রিপ্রোডাক্টিভ সেলের যদি ডিভিশন করতে হয় তাহলে বডি মিওসিসের স্টেপটাকে ফলো করে। এখন কেন মিওসিসকে ফলো করে সেটা আমরা পরে এই ব্যাপারে আলোচনা করব। আচ্ছা, এবারে আসি, আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে মাইটোসিস আর মিওসিসের বেসিক কি ব্যাপার রয়েছে, ডিফারেন্সটা কী। আগে আসি মাইটোসিসের কথায়। ধরো একটা মাইটোসিস হচ্ছে এরকম একটা সেল, যেটা আমরা বলছি পেরেন্ট সেল, যেটা যে কোনো সেল হতে পারে, যে কোনো সোমাটিক সেল হতে পারে, লিভার হতে পারে, স্কিন হতে পারে, বোনস হতে পারে। তো যে কোনো মাইটোসিস হয় এরকম একটা সেল আর কি, সেটা ডিভাইড করে সবসময় দুটো সেল তৈরি করবে, এই একটা ডটার সেল, এই একটা ডটার সেল। আর পেরেন্ট সেলের যে ক্রোমোজোম নাম্বারটা থাকবে, হিউম্যানের ক্ষেত্রে 46, অন্যান্য অ্যানিমালের ক্ষেত্রে অন্যরকম, যে ক্রোমোজোম নাম্বারটা যাই থাকুক না কেন এখানে, সেই সেম নাম্বারে কিন্তু যে নতুন যে সেল দুটো তৈরি হবে প্রত্যেকটাতে সেম নাম্বার থাকবে। তার মানে 46 যদি ক্রোমোজোম নাম্বার হয় তাহলে একটা 46 ক্রোমোজোম নাম্বারওয়ালা সেল তৈরি হবে, আবারও একটা 46 ক্রোমোজোম নাম্বার,
আছে এরকম একটা সেল তৈরি হবে। তো কাজী মাইটোসিস হলে পরে দুটোই কিন্তু 46 এরকম দুটো সেল তৈরি হবে। এখানে যদি 20 থাকতো তাহলে 20 দুটো সেল তৈরি হতো। কাজে এক একটা সেলের ক্রোমোজোম নাম্বার কিন্তু পেরেন্ট সেলের যা ক্রোমোজোম নাম্বার আছে তার সঙ্গে সেম হতো। ঠিক আছে, এইটাই হচ্ছে মাইটোসিসের ব্যাপার। আচ্ছা, এখানে কেন 2n লিখেছি সেটা আমি পরে আসছি। 2n বলতে ডিপ্লয়েড বলা হয়, আর nকে হ্যাপ্লয়েড বলা হয়, সেটা আমি পরে বলছি। এবার নেক্সট আসি মিওসিস। মিওসিসের ক্ষেত্রে কি হয়, যে এখানে যে পেরেন্ট সেলটা থাকে তাতে ফুল সেট অফ ক্রোমোজোম নাম্বার থাকে। মানে ধরো হিউম্যানের ক্ষেত্রে আমি যদি বলি তাহলে 46, মানে টোটাল যতগুলো ক্রোমোজোম নর্মালি থাকার কথা সেটা থাকে। এবার সেটা কিন্তু ডিভিশন হলে পরে হাফ হয়ে যায় ক্রোমোজোম নাম্বার এবং 4খানা সেল তৈরি হয়। এখানে দুটো সেল ছিল, তৈরি হয়েছিল ডটার সেল, এখানে কিন্তু 4টে ডটার সেল তৈরি হয়। এন 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 এরকম 4খানা ডটার সেল তৈরি হয়। ঠিক আছে, তো মিওসিস হলে পরে 4টে ডটার সেল তৈরি হবে, আর মাইটোসিস হলে পরে 2টো ডটার সেল তৈরি হবে। এটা একটা ডিফারেন্স। আর সেকেন্ড হচ্ছে মাইটোসিস হলে পরে ক্রোমোজোম নাম্বারটা সেমই থাকবে, পেরেন্ট সেলের সাথে ডটার সেলের ক্রোমোজোম নাম্বার আলাদা হবে না। কিন্তু মিওসিসের ক্ষেত্রে পেরেন্ট সেল আর ডটার সেলের ক্রোমোজোম নাম্বার কিন্তু আলাদা হয়ে যাবে। এবার মাইটোসিসের সিগনিফিকেন্স কি, বডির যদি গ্রোথের দরকার হয়, মানে ধরো বডিকে হাইট বাড়াতে হবে, একটা নিউবর্ন বেবি সে তো সবসময় নিউবর্ন থাকবে না, সে আস্তে আস্তে বড় হবে। তো সেই বড় হওয়ার জন্য তার যে বডিতে যে গ্রোথ আসবে, তার যে হাইট বাড়বে, তার হাত পায়ের যে ডেভেলপমেন্ট হবে, গ্রোথ হবে, তার জন্য নতুন সেল তৈরি করতে হবে। সেই সেলের যে ডিভিশন হবে সেটা মাইটোসিস করে হবে। রিপেয়ার, কোনো একটা সেল নষ্ট হয়ে গেছে, কোথাও কেটে গেছে, ছড়ে গেছে, তো সেই জায়গায় নতুন সেল তৈরি করতে গেলে, রিপেয়ার করতে গেলেও মাইটোসিস করতে হয়। রিপ্লেসমেন্ট, আগের একটা সেলের তো একটা লাইফ স্প্যান থাকে, যে কোনো সেলেরই একটা লাইফ স্প্যান থাকে। তো সেই লাইফ স্প্যানটা যখন শেষ হয়ে যায় সেই জায়গায় নতুন সেল তৈরি করতে হয়। যেমন আরবিসি, রেড ব্লাড সেল হিউম্যানের 120 ডেজ ওরা বাঁচে। তো 120 ডেজ পরে পুরনো আরবিসিটা নষ্ট হয়ে যাচ্ছে, তার জায়গায় নতুন আরবিসি তৈরি করতে হবে, সেটাও কিন্তু মাইটোসিস করে করতে হবে। আরেকটা হচ্ছে আসেক্সুয়াল রিপ্রোডাকশন। আসেক্সুয়াল রিপ্রোডাকশন মানে যেখানে একটা সিঙ্গেল অর্গ্যানিজমের বডির সেলের থেকে নতুন একটা অর্গ্যানিজম তৈরি হয়, যেখানে ফাদার মাদার দুটো অর্গ্যানিজমের দরকার হয় না। তো সেই ধরনের রিপ্রোডাকশন যেমন ব্যাকটেরিয়ার বডিতে হয়, বডি সেলটা ডিভাইড করে হয়। তো সেই আসেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য কিন্তু মাইটোসিস প্রসেসেই হয়। আর নর্মাল ক্রোমোজোম নাম্বার যদি মেনটেন করতে হয় তাহলেও কিন্তু সেটা মাইটোসিস করেই মেনটেন করতে হবে। তো এই গেল মাইটোসিসের সিগনিফিকেন্স। আর মিওসিসের সিগনিফিকেন্স হচ্ছে যারা সেক্সুয়ালি রিপ্রোডিউসিং অর্গ্যানিজম তাদের কিন্তু এই যে গ্যামেট তৈরি করতে হয়, গ্যামেট তৈরি করার জন্য, গ্যামেট বলতে যে রিপ্রোডাক্টিভ সেল যেমন স্পার্ম বলো, এগ বলো, এগুলোকে আমরা গ্যামেট বলি। এই গ্যামেট তৈরি করবার সময় কিন্তু মিওসিস করবার দরকার আছে। কেন দরকার আছে সেটা আমি নিশ্চয়ই পরে আরেকটা ক্লাসে এক্সপ্লেন করব, যে কেন গ্যামেট তৈরি করার যখন সময় হয় তখন মিওসিস হয়। আরেকটা হয় যে মিওসিস হলে পরে জিন একটা মিক্সিং আপ হয়, মিক্সিং আপ অফ জিনস হয়। সেটা কিভাবে হয় সেটাও আমরা নেক্সট ক্লাসে করব। তো মিওসিসের যে সিগনিফিকেন্স সেটা হচ্ছে গ্যামেট যখন তৈরি করতে হবে তখন মিওসিস হতে হবে, এবং জিনের মিক্সিং আপটা মিওসিসে হয়, যেটা কিন্তু মাইটোসিসের সময় কিন্তু হয় না। আচ্ছা, এইবারে দেখো যে সেল সাইকেল বলার সময় আমি একটা জিনিস বলতে একটু স্কিপ করে গেছি, তো সেটা আরেকবার একটু বলে দিই। সেটা হচ্ছে সেল সাইকেল যখন চলে, এক একটা সেলের ক্ষেত্রে সেল সাইকেলেরই প্রসেসটা, বেসিক প্রসেসটা সেম, মানে ইন্টারফেজ আর ডিভিশনাল ফেজ তাই হয়, কিন্তু সেল সাইকেলের যে টাইমিংটা সেটা কিন্তু এক এক রকম। যেমন স্কিন সেলের ক্ষেত্রে যদি হয়, আমাদের যে স্কিন হয় তাদের যে সেল, সেটা কিন্তু 24 আওয়ার্সে সেল ডিভিশন হতে পারে। ঠিক আছে, মানে একদিনেই কিন্তু স্কিন সেলের ডিভিশন হয়, পুরনো যেটা স্কিন সেল সেটা নষ্ট হয়ে যায় এবং নতুন স্কিন সেল সেখানে রিপ্লেস করে।
কিন্তু যদি লিভার সেল হয় তাহলে বছরে একবার বা দুবার কিন্তু নতুন সেল তৈরি হয়, তাহলে সেল যে সাইকেলটা চলে সেটা বছরে একবার বা দুবার এটা রিপিট হয়। যদি নার্ভ সেল দেখি তাহলে সেটা তার কিন্তু সেল সাইকেল একবারই তৈরি হওয়ার পর আর নতুন করে কিন্তু নার্ভ সেল তৈরি হয় না। তো কাজেই সেল সাইকেলটা ইন্টারফেজ আর ডিভিশনাল ফেজ এই দুটো নিয়েই চলছে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে ডিভিশনাল ফেজ বা ইন্টারফেজ এইগুলো কিন্তু এক একটা সেলের ক্ষেত্রে এর টাইমিংটা আলাদা। সেল সাইকেলের টাইমিংটা আলাদা, কারোর 24 ঘন্টায় হতে পারে, কারোর একদিন দুদিনে হতে পারে, কারোর 1-2 বছরে হতে পারে, কারোর সারা জীবনে একবারই হয়তো হবে, এরকমও হতে পারে। তো আজকের ক্লাসে বেসিক্যালি আমরা সেল সাইকেল আর সেল ডিভিশনের খালি মাইটোসিস মিওসিসের বেসিক কিছু ডিফারেন্স এইটুকুনি আমরা বললাম। এবার আমরা যেটা নেক্সট ক্লাসে বলবো সেটা হচ্ছে কি করে মাইটোসিস হয়, তার নানান রকমের স্টেজ আছে, নানান রকমের স্টেপস আছে সেটা, এবং মিওসিস তোমাদের নট ইন সিলেবাস তাহলেও বেসিক মিওসিসের যে গ্যামেটসের মধ্যে কেন মিওসিস হয় এবং মিক্সিং আপ অফ জিনস কী করে হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করছি এই ক্লাসে যতটা বললাম ততটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আজকে যতটা বললাম ততটা নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন মনে আসে, যদি কোনো রকমের কোয়েরি আসে, তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে তোমরা লিখো, আমি নিশ্চয়ই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? ওকে।